হুম। প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। সঙ্গে আছে আমি বর্ষণ কবির। ট্যাগলাইন একটা দিয়েছি আজকে, এবং ট্যাগলাইনের যিনি মূল ব্যক্তি তাকে আসলে আজকে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানানোর সুযোগ পেয়েছি, এবং তিনি আমন্ত্রণটা আসলে রক্ষা করেছেন। ফারুক ভাই, ফারুক আহমেদ, সদ্য সাবেক বিসিবি সভাপতি, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। এবং আমাদের পর্দায় ট্যাগলাইনটা যাচ্ছে বিসিবির প্রেসিডেন্ট কাণ্ড, কারণ আপনাকে ঘিরেই হুলস্থুল একটা অবস্থা। আপনি আজ থেকে জাস্ট 9 মাস আগে যখন এনটিভিতে এসেছিলেন লাস্ট টাইম এই গ্যালারিতে, তার 4 দিন বা 6 দিনের মাথায় আপনি বোর্ড প্রেসিডেন্ট হয়েছিলেন, কারণ আপনি সুখবরটা আমাদের এনটিভিতে একরকম রিভিল করেই গিয়েছিলেন। আবার যখন আসলেন তখন আপনার নামের পাশে আর প্রেসিডেন্ট শব্দটা নাই। কেমন মনে হচ্ছে এখন? প্রথম মনে হচ্ছে রিলিভড। একটা 9 মাসের চক্রান্তের চূড়ান্ত ফলাফল পেয়েছে যারা চক্রান্ত করেছে। 9 মাস বলছি, আমি যখন থেকে প্রেসিডেন্ট হয়েছি তখন থেকে মনে হয় 7 দিনের মধ্যে থেকে চক্রান্ত শুরু হয়েছে। তো সেই হিসাবে কিন্তু লম্বা সময় আমি কাটিয়ে দিলাম 9 মাস। মানে আপনি কি ছুরির উপর দিয়ে হাঁটছিলেন? অ্যাবসলিউটলি। কখনো তো এর মধ্যে আমরা এই মুহূর্তে আমি এই জিনিসগুলো আমি বুঝতে পারিনি, বিকজ আমি ওই লাইনে এমন হতাম যে আমাদের এই বোর্ডের অত্যন্ত অভিজ্ঞ 20-25 বছরের লোকজনও আছে, তাদের মতো হলে জিনিসটা অনুধাবন করতে পারতাম। হয়তোবা তারা এই চক্রান্তটা আসলে করেছে অনেকভাবে, হয়তোবা ওই সময়টা আল্লাহ রাজি ছিলেন না। পার্টিকুলার টাইম আসছে, মনে করেন যে দিস দ্য রাইট টাইম আমরা এখান থেকে চলে যাওয়া, ওই কাজটাই হয়েছে। কেননা আপনি এই কথা, মানে ইফ আই লুক ব্যাক, কেন এখন বলছি আমি কথাটা, হ্যাঁ আপনি দেখেন বিপিএল যখন শুরু হলো ফার্স্ট ডেতে পণ্ড হয়ে যেত বিপিএল পুরো টুর্নামেন্ট। হ্যাঁ, আপনার সঙ্গে ড্রেসিং রুমে যেগুলো আমরা জানতে পেরেছি যে প্রেসিডেন্ট বক্সে ড্রেসিং রুম, সরি, সেখানে হচ্ছে যে ক্রীড়া উপদেষ্টার পিএস এর সঙ্গে বেশ বাহাস হয়েছে। সেখানে নাজমুল আবেদিন ফাহিম ছিলেন, যিনি পরবর্তীতেই আসলে এটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন। নাজমুল আবেদিন ফাহিম একটা গণমাধ্যমে জিনিসটা রিভিল করে আনুষ্ঠানিকভাবে। পরে আপনাদেরকে এটা আবার ম্যাচ মেকিং করতে হয়েছে সেই সিলেটে গিয়ে সম্ভবত। আলটিমেটলি হচ্ছেটা কি, মানে এই আসলে এইটা তো একটু ঘোরায় যেতে হবে আপনার জিনিসটা। আমরা যত বাহ্যিকভাবে দেখছি ফারুক আহমেদকে ডিফেম করে, যেটা কিন্তু খুব সহজ ছিল না কাজটা। একটা মানুষ যখন আপনি রেপুটেশন ক্রিয়েট করেন, এটা কিন্তু 30-40 বছরের একটা রেপুটেশন, এটা কিন্তু করতে পারবেন আপনি মিথ্যা বলে বলে এক সময় এটা মানুষকে। আর যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, খুব তাড়াতাড়ি জিনিস ভাইরাল হয়, চলে যায়, যেগুলো আমার কোনো দিনই কোনো ধারণা ছিল না। যে আমরা জানতাম যে ক্রিকেটে খেলা হবে, আগামীকাল ম্যাচ খেলবো, রান করবো, পরের দিন পত্রিকায় আসবে। সো এখন তো জিনিসগুলো রিয়েল টাইমে হয়, আপনার সাথে আমি কথা বলছি, এটা চলে যাচ্ছে কোথাও না কোথাও। সো এগুলো আমার কোনো ধারণা ছিল না। আর যেহেতু সারা জীবন চেষ্টা করেছি সোজা পথে থেকে ঠিক কাজটা করার, যেটা যেভাবে শিখেছি আমি ওইটাই করছিলাম আর কি আমি। কিন্তু শুধুমাত্র ঠিক কাজ করলে যে আপনি সব ভালো হবে জিনিসটা না, তার সাথে আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস বলে নাকি এখন, তারপর আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, আমার এগুলো কোনোদিন কোনো অ্যাকাউন্ট ছিল না। খুব রিসেন্ট, খুব সম্ভবত মাসখানেকও হবে না আমার ফেসবুক অ্যাকাউন্ট হয়েছে একটা। এর আগে অনেক ফেক অ্যাকাউন্ট ছিল, তো ফ্যান পেজ। তো এগুলো আমি আসলে মানে ট্রেন্ডের সঙ্গে আপনি যেতে চান, যেতে চাইনি না আমি। এগুলো আমার কোনো ধারণাই ছিল না এটা আসলে। সো এখন যে এই কাজগুলো এইভাবে হয় এটা আমি জানি না। সো এটা একটু বেটার হ্যান্ডেল করতে পারতাম হয়তো, বা এই মিথ্যা যে সংবাদগুলো প্রচারিত হয়ে অনেক মানুষকে, প্রায় 20%-30% মানুষকে কিন্তু মিথ্যা সংবাদ দিয়ে কিন্তু ফিট করে অলমোস্ট বিশ্বাস করে। এটা মিথ্যা কি সত্য, আমরা একটু আসিফ মাহমুদের কথাটা একটু শুনে আমি আপনার কাছে আবার আসছি, কারণ আপনার বিরুদ্ধে তো দুর্নীতির একটা অভিযোগ এসেছিল বিগত সময়ের পারফরমেন্সকে কেন্দ্র করে, এবং বিপিএল এর যে সত্যানুসন্ধান কমিটি ছিল আমাদের, তাদের রিপোর্টে আমরা দেখেছি যে বিপিএলে অনেকগুলো অনিয়ম এবং দায়িত্ব অবহেলার কারণে বিপিএলে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেগুলোতে ফারুক ভাইয়ের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ব্যক্তিগত পর্যায়ে তো আমি কথা বলেছি, তখন তো আত্মপক্ষ সমর্থনের মতো তেমন
কিছু এই বিষয়গুলোতে তিনি আমাদেরকে দিতে পারেননি। মানে এটা আপনার কারণটার একটা যেটা আপনি বারবার গণমাধ্যমে অনেক জায়গাতেই গত 8-10 দিন ধরে আপনি বলেছেন, সেখানে আসিফ মাহমুদ কারণটা আমি বুঝি না। বিপিএল তো আমি একা না, বিপিএল মানে হাউ একটা অর্গানাইজেশনে কাজ করে হইলে গিয়ে পুরো একটা টিম। এখন বিপিএলের দের ইজ এ মেম্বার সেক্রেটারি যে হয়তো 30 দিনের মধ্যে 15-20 দিন দেশের বাইরে ছিলেন, আর 2জন মেম্বার ছিলেন মাহবান অ্যান্ড ফাহিম সিনহা অ্যান্ড নাজবুল আবেদিন। এই 3 জন কিন্তু বিপিএলের কোনো খেলায় আসেনি নি, বরং তারা চেষ্টা করেছে খেলাগুলো শুধু পণ্ড হয়ে যায়। সো আপনি যদি একটা শোকস করেন বা যদি অ্যালিগেশন আনেন, এইটা বলেছিল উচিত ছিল যে এই বিপিএলের যে গভর্নিং কাউন্সিলকে এর অনেক ল্যাকিং ছিল, তার সাথে প্রবাবলি এই কাউন্সিলের হেড হিসাবে তার উপরে দায়টা বর্তায় বেশি। একটা অর্গানাইজেশনের পুরো দায়িত্ব একটা কমিটির কীভাবে শুধু প্রেসিডেন্টের উপরে আসে, এটা আসলে আমার বোধগম্য না আসে। তাহলে মানে কি এটা কি নাজবুল আবেদিন ফাহিমকে কিছুটা সেভ করার জন্য কথাগুলো বলা হচ্ছে? অ্যাবসলিউটলি, বিকজ নাজবুল আবেদিন ফাহিম প্রবাবলি দ্য ফার্স্ট আপনার আমি প্রেসিডেন্ট হওয়ার 7 দিন থেকেই মনে হয় উনি পুরো জিনিসটা একটা ষড়যন্ত্র তৈরি করার চেষ্টা করছিলেন, এবং একদম প্রথম থেকে উনি ছিলেন আর কি, যেগুলো সব হয় না ফ্ল্যাশব্যাক হয় কি আমরা কি করি, তখন কি আপনি টের পাননি? মানে কখনো মানে টের পেয়েছি, কিন্তু আমি একটা কথা বলি আপনাকে, ক্রিকেট বোর্ডে আমার আসার স্টোরিটা আপনি জানেন। আমরা একটু জানি, মানে না আপনার এখন যিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছে আপনি চলে যাওয়ার পর, তিনি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানও বটে। তার ব্যাপারে আপনারই একজন সাবেক কলিগ, মানে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের একটা বক্তব্য আছে, আমরা ওটা জেনে আপনার কাছে আসি। যখন আপনি একটা দায়িত্ব পেয়েছেন, নাজমুল আবেদিন ফাহিম যখন সেটা দায়িত্ব পেয়েছে ক্রিকেট অপারেশন, তখন সেটা ওনাকেই দায়িত্ব নিতে হবে। এটা উনি এখন চাপিয়ে দিতে পারবেন না যে আমি ওনার জন্য কাজ করতে। আপনি পলনীদের আগে মিডিয়াতে বললেন না কেন? আপনি আজকে কেন বলবেন? ঠিক না? আপনিও তো ধরেন যেভাবে বোর্ডে এসছেন, আপনি তো সেইভাবে মিডিয়ার সাথে কথা বলেছেন যে আমি কাজ করতে পারছি না, ফারুক আহমেদ আমাকে কাজ করতে দিচ্ছে না, যে আজকে বলবেন কেন? আপনি আগে বলেননি কেন? এটা তো আপনার ব্যর্থতা। এটাই ওনার সবচেয়ে বড় ব্যর্থতা। উনি একজন সিনিয়র মানুষ, ওনার তো এই যখন রেসপন্সিবিলিটি নিয়েছেন ক্রিকেট অপারেশন সেই রেসপন্সিবিলিটি ওনাকে যদি মিটাতে হয় তাহলে তো উনি সব কাজই করবেন। যদি উনি পারবেন না সেটা তো উনি তখন মিডিয়াতে বলবেন, বা যেখানে বলার দরকার এনে সিতে জানাতেন যে আমাকে এই দায়িত্ব, সেই দায়িত্ব আমাকে ঠিক মতো সঠিকভাবে পালন করতে দিচ্ছে না। তার আপনি যদি আজকে পালিয়ে যদি আপনি দোষটা ফারুক আহমেদের উপরে চাপিয়ে দেন, এটা তো সঠিক হচ্ছে না। তারা বলছেন যে ফারুক ভাই সব একাই করেছেন, তাহলে তাদের উচিত ছিল এটাকে এখান থেকে সরে যাওয়া, বা এটাকে কমপ্লেন করা, জানানো। ক্রীড়া উপদেষ্টা ছিলেন, তাকে বলা, তাকে আরও আগেই এটা করতে পারেন। তা এতদিন পরে যখন আমরা হাঁটছি বা আজকে ফারুক ভাই বের হয়ে যাচ্ছেন, তখন আপনি কমপ্লেনগুলো করছেন, আপনি একজন মানুষকেই ব্লেম করছেন। আমার কি মনে হয় যে আপনি যে একটা মানুষ কি এটার জন্য পুরা দায়ী না? আমার মনে হয় না। একটা ক্রিকেট অনেক বড় একটা ব্যাপার, ক্রিকেট বোর্ড। সেখানে আমার মনে হয় যে যদি আমি ডাইরেক্টরের পদ ধরে বসে থাকি, তাহলে আমার তো আমার দায়িত্বটা পালন করা উচিত, এবং আমার দায়িত্ব হবে যদি আমি কাজ না করতে পারি, তাহলে আমার দায়িত্ব আমি ছেড়ে দিয়ে চলে আসবো। কেন আমি করবো? আমি বসে থাকবো কেন সেখানে? ঠিক মানে বিশাল এক ধরনের ডিফেন্স লাইন আপনার ম্যাক্সিমাম কথাই বলে দিয়েছে খালেদ মাহমুদ, যেহেতু সে কাজ করেছে আই থিঙ্ক 2-3 টার্ম কাজ করে, হি নোজ দ্য ট্রিক কীভাবে কাজ করে। আপনি এত হাস্যকর এই নাজমুল আবেদিন ফাহিম, আমি ওনাকে এত কোচ হিসেবে কখনো পাইনি, বিকজ আমরা তো জাস্ট হি প্লেড আ লিটল বিট অফ ক্রিকেট, উদিতি বা এই টাইপ কোনো টিমে খেলেছে খুব সামান্য সময়, তারপর একসময় কে বদ্ধ হয়ে গেছে। প্রবাবলি সাকিবকে হয়তো হেল্প করেছেন লাইমলাইটে আসা আর কি, মুশফিক বিকেএসপি দেখি সে কাজ করেছেন, বাট আমি তার সাথে কাজ করে আমার মনে হয়েছে উনি কাজের থেকে কথায় খুব পটু, মানে আপনাকে ইমপ্রেস করা, আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যে জায়গাটাতে আপনাকে আনন্দ দেওয়া, এটা খুব ভালোভাবে বুঝবেন, যেটা আমার মনে হয়েছে আর কি। আই মে বি রং, তার এখন হি হ্যাজ টু প্রুভ যে কয়দিন আছেন উনি এখানে ক্রিকেট অপারেশন কাজ করতে। এর চেয়ে একটা হাস্যকর কথা, সে প্রতিটা ট্যুরে বিদেশে যায়, প্রত্যেক ট্যুরে সে যত মিটিং করে ক্রিকেটের কোচ, ম্যানেজমেন্ট, চিফ সিলেক্টরের সাথে, আমি বোধহয় খুব খারাপ করলে ওয়েস্ট ইন্ডিজে একবার মিটিং করেছিলাম, আর দুবাইতে একবার মিটিং করেছি। মিটিং মানে কি, জাস্ট ফর 10 মিনিটস, জাস্ট টু গিভ দেম একটু সাহস দেওয়া। আমি মনে করেছি যেখানে যার কাজ, রাইট, সরাসরি মানে এই ধরনের মিথ্যা যদি আপনি এই লেভেলে এত বয়স্ক একটা মানুষ বলেন, আর এই পুরা বোর্ডটার যারা আছেন, আমি আপনাকে সাম আপ করে দিচ্ছি, এই বোর্ডের 80% থেকে 90% লোক, এরা সবগুলো মিথ্যার উপরে বেঁচে আছে। বিশাল গুরুতর অভিযোগ নাজমুল আবেদিন ফাহিমের বিরুদ্ধে,
বা বোর্ডে ওনার সঙ্গে যারা সদ্যই সাবেক হয়ে যাওয়া কলিগরা মিথ্যুক বলেই আপনি বলছেন, কিন্তু আসলে আসলে কি মিথ্যা না অনেকগুলো অসত্য পরিবেশনের জন্য আপনি আজকে এই দুইটা জিনিস হয় এরা সত্যটা গোপন করে দেয়, মানে সত্যটা চেপে যায় আর মিথ্যা কথা বলতেই থাকে। আপনার প্রমাণ চাইলেন এই মাত্র। জি জি মাহবানাম রিগ্গি দিয়ে শুরু করি। জি মাহবানাম প্রথম লিগে ব্যাংক ট্রান্সফারে কি বললেন উনি, ওই দিনই কিন্তু কথা হয়েছে, বলেছে কেউ জানে না। ওই দিন আপনার কাছে যদি ক্লিপিংটা থাকতো আপনি দেখতে পেতেন যে উনি বিকালবেলা কি বলেছে ব্যাংক ট্রান্সফারের ব্যাপারে। আমি জানি না, খেয়াল করি নাই, দেখি নাই। আজকে আবার প্রথম আলোতে ইন্টারভিউ দেখলাম, ইন্টারেস্টিংলি আমাকে আসলে আমি তো আর ওরকম করে দেখি না, আমাকে পাঠায় তারপর আমি দেখি। ওনাকে বলেছে ইন্টারনাল অডিট, এক্সটার্নাল, ইন্টারনাল, প্রি অডিট, এই অডিট করে এটা একদম নিয়ম মাফিক হয়েছে। তো মিথ্যা কথা। আপনি কয়দিন আগে যেটা করেছেন ডিফেন্ড করতে পারলেন, বলে যেতেন যে আমি, কেননা উনি সিগনেটারি 5-7 বছর থেকে, আর ফাইমসেনাকে সিগনেটারি করেছি আমি 21 তারিখে প্রথম আমার বোর্ড মিটিং আমি যখন প্রেসিডেন্ট হলাম। সো এরা দুজনই সিগনেটারি, প্রত্যেকটা নোটশিট হয়, অডিট হয়, যেটা বললো প্রি অডিট, পোস্ট অডিট, এগুলো করে টাকাগুলো যায়। অ্যান্ড এটার সাথে তারা যেই ইউটিউবার আনলো জিনিসগুলা, আপনার মিথ্যা কথাটা, মিথ্যা মিথ্যা মিথ্যা। আপনি দেখেন আমার ব্যাপারে, আপনি যদি পুরো লাস্ট 3-4 মাস দেখেন, বিপিএলের অনিয়ম আর সব এই একটা জিনিসই প্রতিটা কথায় আসে। আচ্ছা আচ্ছা, এবার বলে আপনার ফাইম সিনের কথাটা কেন বলছি আপনাকে। ওনাকে ক্রিকেট অপারেশনস কমিটি দিয়েছি, নাজমুল আবেদিন ফাহিম ক্রিকেট অপারেশন দায়িত্ব দিয়েছি। কতদিন হয়েছে আমি জানি না, দিনক্ষণ লিখে রাখি না, বিকজ আমি আমার জানুয়ারির দিকে আপনারা রিভিল করেছেন, ইনস্টিংক্টে কাজ করি। আমি যখন কমিটি অ্যানাউন্স করি না, যখন আমি নাজমুল আবেদিকে ডিসাইড করলাম উনি অপারেশনসে যাবে আর মহিলা দুইটা সে চেয়ে নিয়েছে, এই দুইটা জায়গা, তখন থেকে কাজ শুরু করে দিয়েছে। খাতা কলম আরও পরে হয়েছে। এবার আপনাকে বলেন, সে ক্রিকেট অপারেশনসের সে ডিরেক্ট তাকে রিপোর্ট করে যে অপারেশনসের ম্যানেজার আছে, যে সে কোচ, ক্যাপ্টেন, সিলেক্টরের সাথে সারাক্ষণ তার বৈঠক হয়। তো এখানে আমার বাধা দেওয়া একটা যদি প্রমাণ দেয় আমি বাধা দিয়েছি, উনি এই কাজটা করতে চেয়েছেন, বলেছেন যে আমি রাতে প্র্যাকটিস করব, আমি দিনে প্র্যাকটিস করব না, আমি 2 দিন আগে দুবাই যাই, দুবাই গিয়ে প্র্যাকটিস করলে ভালো হবে, এমন একটা উদাহরণ যদি উনি দিতে পারে, তাহলে আমি ওনাকে বাধা দিলাম কোথায়? তার মানে এটা কি, সে আমার ঘাড়ে দেওয়ার চেষ্টা করছে যে এটা পুরা লাস্ট 8-6-7 মাসের সিনারিও। আপনি কোনোদিন শুনেছেন ক্রিকেট টিম খারাপ করছে, এইটা প্রথম ব্লেমের জায়গায় আসে প্রেসিডেন্ট? এটা কোন দেশে আপনি শুনেছেন? আপনি যাবেন টিম ম্যানেজমেন্টের কাছে, আপনি যাবেন কোচের কাছে, আপনি যাবেন চিফ সিলেক্টরের কাছে, আপনি যাবেন অপারেশন চেয়ারম্যানের কাছে, তারপরে বলবেন যে আসলে দক্ষতা উনি সামলাতে পারছে না, তারপর আসবেন প্রেসিডেন্টের কাছে। ক্রিকেট বোর্ড টিম খারাপ করে ফারুক আহমেদ, বিপিএল খারাপ, গভর্নিং কাউন্সিলে কেউ কাজ করে না ফারুক আহমেদ। না, ফারুক আহমেদের উপরে এই অভিযোগগুলো আসার কারণ একটা কিছু যৌক্তিকতাও আছে। আপনি 9 মাস 10 মাস ধরে এই কলিগদের সঙ্গে চললেন, আপনি ফ্যাসিস্টদের সহযোগী বলছেন এখন, তো ওই সময় তো আপনার হাতে অপশন ছিল যে ওনাদেরকে রিমুভ করার। আপনি তাহলে আমার হাতে কোনো অপশন ছিল না, বা আপনি তো স্পোর্টস অ্যাডভাইজারকে বলতে পারতেন। ছিল না, কিছু মারপ্যাচ ওনারা ওই ভয় দিয়েছে আইসিসির যে ভেঙে দিলে এই হবে। আমি আসলে শুনেন একটা কথা আপনাকে আমি বলে দিচ্ছি আজকে, সবাই যাতে শুনুক, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার জন্য কোনোদিন কোনো তদবির কাউকে কাছে যাই নাই, ফোন করি নাই, উপদেষ্টাকে ফোন করি নাই, উপদেষ্টাকে কারোর মাধ্যমে সংবাদ পাঠাই নাই, কোনো তার কাছে বলি নাই যে আমার সম্বন্ধে একটু বলো গিয়ে যে আমি এই। সো একটা মানুষের যখন এজেন্ডা নাই আমি হব ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, যখন আপনি আমাকে খুঁজে বের করছেন বিভিন্ন সুধীজনের সাথে আলোচনা করে যে এই ছেলেটা প্রেসিডেন্ট হতে পারে, অ্যামাং দ্য হোয়াট এভার আপনি খুঁজছেন তার মধ্যে সবচেয়ে ভালো হতে পারে, আপনি আমাকে প্রেসিডেন্ট বানিয়েছেন, আমি প্রেসিডেন্ট হয়েছি, আমি আমার 100% সততা দিয়ে কাজ করার চেষ্টা করেছি। এখন যদি আপনার এরা আমাকে 100 ভাগ অসহযোগিতা করেন এবং প্রতিটা পদে পদে যদি তারা মিথ্যার আশ্রয় নিয়ে আমার উপরে ব্লেম চাপান, আপনি কিছু করার নেই আসলে। তাহলে তো আপনি আগে সারেন্ডার করেননি কেন? মানে আপনি নিজেই তো এগুলো সামনে আসতে পারতো, আপনি এটা মানে আপনি টাইম লাইনটা দেখেন, আর কয়দিন বাকি ছিল ইলেকশনের? 3 মাস 4 মাস হাইয়েস্ট, নট 4 মাস। 4 মাস হলে ডেড লাইন, আপনি অক্টোবরের আগে করতে হবে। তার মানে আমি যদি জুন ধরি, জুলাই আগস্ট সেপ্টেম্বর, মাসে 3 মাস, এর মধ্যে বেশ কিছু কাজ আছে। আপনি যদি রিফর্ম করতে চান রিফর্ম করবেন কনস্টিটিউশন, তারপর আপনি একটা নির্বাচন কমিশন বানাবেন, 1 মাস সময় যাবে ওখানে, তারপর আপনি কাউন্সিলর ডাকবেন, আরও 15 দিন যাবে, কাউন্সিলর অ্যাকসেপ্ট করবে, চলে যাবে। সো
দ্য প্রসেস হ্যাজ অলরেডি বিগান, যদি তারা ইলেকশন করতে চায় এখন, আর যদি না করতে তো অন্য আপনি সেটা অপশন আছে কিনা এটা আমি জানি না। এইটা শুনেন, আমার যদি ইন্টারেস্ট থাকে এখানে তাহলে সে অপশন হবে। আমার একটা মাত্র যে জন্য আমি আপনাদের কথা বলছি, আপনি হয়তো একটু পরে প্রসঙ্গ আনবেন, আমার হলে গিয়ে যেই ট্রিটমেন্টটা আমার পাওয়া দরকার ছিল, তো আমি তো বাংলাদেশের ক্রিকেট যোদ্ধা একজন। আমার সময়ে বাংলাদেশ টিম 2003 থেকে 2007-এর এন্ড পর্যন্ত 4.5 বছর যখন আমরা গুটি গুটি পায়ে খেলছি, তখন আপনার টিমের মধ্যে যে প্লেয়ারগুলো আমি নিয়েছি 3-4টা আমার উইথ মাই সিলেকশন কমিটি, ওইটা দেখেন। তারপরে 13তে যখন আসলাম তখন আরও 7-8টা প্লেয়ার যে নিলাম। সো এক একজন আমাদের এখনকার যারা নতুন জেনারেশন, আমাদের যে ছাত্র জনতা, যেই আমাদের নতুন দেশ এনে দিয়েছেন, তারা যেরকম, তারা তো অনেক বড় স্যাক্রিফাইস করেছেন। বাট আমি আমার সেক্টরে যতটুকু করার এবং উপরের দিকেই থাকবো, যে বাংলাদেশ ক্রিকেটের যেখানে আজকে এসছে, বা আমি তো আরও কন্টিনিউ করতাম আরও বেটার হতো, কিন্তু সেই জিনিসটা তো আমি তো এইটা ডিজার্ভ করি না। আপনি আমাকে আনবেন, আপনি যেটা আমি তো, যদি আমি চিন্তা করতাম যে আমি অনেক লবিং করেছি, ডান দিকে বাঁ দিক থেকে গিয়ে বসে থেকে কাজ নিয়েছি, তারপরে যদি বলতেন না এনাফ চলে যান, আমাকে আপনি, আই ওয়াজ হ্যাভিং মাই লাইফ, অল্প ব্যবসা করি, কনস্ট্রাকশনের ব্যবসা করি, ল্যান্ডের ব্যবসা করি, করে আমি ঘর বাড়ি অনেক কিছু করেছেন বিসিবির প্রেসিডেন্ট থাকা অবস্থায়। না, ব্যাপারটা কি তেমন কিছু কিনা, আমার বিশাল সাইনবোর্ডও দেখা গেছে যে আমি তো ল্যান্ডের ব্যবসা করি। এখন যদি আপনি মনে করেন একটা মুদির দোকান আছে, আপনার মুদির দোকানে যদি বারবার দেখা বলে যে প্রেসিডেন্ট হওয়ার পর মুদির দোকান, আপনি দেখেন এত ফানি অল কন্টেন্টস, ওই দলিল দেখাচ্ছে, দলিলের ডেটগুলো দেখাচ্ছে না। আপনি তাহলে বলবেন একদম ফোকাস, ডেট কি, প্রেসিডেন্ট 21শে অগস্ট, আপনি সেপ্টেম্বর মাস, অক্টোবর, নভেম্বরটা দেখাবেন, আপনার ডেটটা হাত দিয়ে হাইড করে তখন দেখাচ্ছে দলিল। আমি তো জমি জমার ব্যবসা করি। আই হ্যাভ এ মার্কেট ইন নারায়ণগঞ্জ, যেটা হলো নয়ামাটিতে, এটা হলো 8 স্টোরিড বিল্ডিং, আমার নিচে প্রায় 40টা দোকান আছে। এবং যেই কন্টেন্ট ক্রিয়েটের কাজগুলো করে, সে ওইখানে গিয়ে নারায়ণগঞ্জ গিয়ে সে করেছে, সে তো জানে যে আমি মোটামুটি ওয়েল অফ অ্যাজ এ বিজনেসম্যান, হি নোজ ইট। বাট এজেন্ডা ভিত্তিক সামওয়ান, যা আমি বললাম তো আপনাকে, এই চক্রান্তটা এত সুন্দরভাবে মানে করেছে, বিকজ যারা আছে তারা, যারা বাইরে আছে তারা, এই 3-4 জন ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে, কন্টেন্ট ক্রিয়েটরটা মানে যেটাই করুক, আপনি আমিনুল ইসলাম বুলবুল আপনাকে রিপ্লেস করলো, তিনিও কি কোনো লবিং করে এসেছেন আপনার কি মনে হয়? মানে এটা আমি জানি না। তাই যদি না হয়ে থাকে তাহলে তো এটা উপদেষ্টার সম্পূর্ণ ব্যক্তিগত অভিলাষ বা তার আশেপাশে মানুষের ইনপুটগুলো থাকতে পারে। আমরা এই ব্যাপারে পারে না, তাদের অবশ্যই আছে। কারা তারা? এই যে মাহবুব আলম, ইফতেখার রহমান মিঠু, ফাহিম সিনহা, ওনারা কি স্পোর্টস অ্যাডভাইজার? নাজমুল আবেদিন ফাহিম হতে পারেন, বাট বাকি 3 জন কি স্পোর্টস অ্যাডভাইজার? শুনেন, আপনার সাথে আজকে আপনার খুব বাজে সম্পর্ক, 6 মাস পরে ভালো হবে না, এটা কে বলেছে? মানুষের সম্পর্কগুলোই তো এরকম, ইটস ইভলভিং সম্পর্ক। মানে এখন রিটও করেছেন আপনি, এবং যেটা আমরা প্রসঙ্গক্রমে আসছিল যে উপদেশটাকে আপনি সন্তুষ্ট করতে পারেননি, এমন একটা বার্তা আমরা পাচ্ছি আপনার কাছ থেকে, যে অনেক কিছু হয়তো বা এক্স ফ্যাক্টর থাকতে পারে, যেটা খারাপ সম্পর্ক যাদের সঙ্গে, তাদের সঙ্গে ভালো সম্পর্ক হয়ে গেছে। এটা আপনি ভাবেন না, আমি জানি না কেমনে সম্পর্ক ভালো হয়েছে। তাহলে কি? আচ্ছা, আমি বলছি সম্পর্ক ভালো তো হতে পারে। মনে করেন আপনি যদি একটা মিথ্যা জিনিস দিয়ে মানে কাউকে ইনফ্লুয়েন্স করতে চান, এবং আপনার 3-4 জন এরকম বলতে থাকেন, যেমন উপদেষ্টা মহোদয় একটা কথা বলেছেন, 8 জনই অনাস্থা এনেছে আমার উপরে, তার মানে মিশতে পারছি না। এখন কাদের সাথে আমি কাজ করছি এটা কিন্তু আমরা বুঝতে হবে। এটা একটাও কিন্তু নাজমুল আবেদিন ফাহিম আর আমি বাইরে থেকে এসেছি, আর পুরোটাই কিন্তু আগের বোর্ড সেট আপ। এই সেট আপটা ডেফিনেটলি আপনি একটা সেট আপ, যেটা আমরা সবাই জানি হিউজ দুর্নীতি হয়েছে, এবং আপনারা সবাই রিপোর্ট করেছেন। ইনভেস্টিগেশনটা কেন মানে প্রপারলি মানে আপনি ট্রাই হচ্ছে তো ইনভেস্টিগেশন। আমার তো ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে আপনি বিপিএল টিকিট দিয়ে। আপনি দেখেন এক একটা মানুষের এক এক ধরনের ইনভেস্টিগেশন করে। আমি আমার সব কাজ বন্ধ করে দিয়ে শুধুমাত্র আপনাকে, আমি বোর্ডের কোনো অ্যাক্টিভিটি নাই, পাকিস্তান ট্যুর, ইন্ডিয়া ট্যুর, সাউথ আফ্রিকা লোকাল, ওয়ার্ল্ড কাপ মেয়েদের, তারপর আমরা ওয়েস্ট ইন্ডিজে গেলাম, সাকিব বিশু, এগুলো সব হ্যান্ডেল করে আপনার কাজগুলো করতে হবে। আমি যেই কাজটা করলাম, আমি যখন বুঝতে পেরেছি টিকিটে একটা বিরাট আপনার দুর্নীতি হয় মনে হয় আমার কাছে, তখন আমি টিকিটে আমি চিন্তা করলাম এবার ডিজিটালি যাব। আমরা ইউআই দিলাম, লোকজন আসলো,
পার্টিসিপেট করলো, মাহবান টেন্ডার অ্যান্ড পারচেজের সে চেয়ারম্যান হলো, বুয়েট থেকে প্রফেসর এনে তারা ওয়ান অফ দ্য কমিটি মেম্বার, একটা বেস্ট টিমকে পাইলো। এর মধ্যে ক্রিকেটের আমাদের একজন যে ডিরেক্টর, যিনি টিকেট প্রবাবলি ওই মানে সবাই একসাথে তো কাজ করতেন, তো সবাই একসাথে কাজ করতেন, সে আমাকে বলল কি দরকার বাড়ির থেকে এত টাকা দিয়ে টিকিট এটা করার, তার চলে আমাদেরটা দিয়ে চালিয়ে দেই। সো আমাদেরটা চালিয়ে আমি দেখেছি লাস্ট 8 বছর কত টাকার টিকিট সেট করেছেন। আগে 1,40,00,000 টাকা একটা মানে বোর্ডের একজনকে নাকি দিয়ে দেওয়া হতো 3-4 বছরের জন্য। তারপরে যখন করেছে, আমি রেভিনিউর কথা বলছি, 3 কোটি 4.5 কোটি মানে ম্যাক্সিমাম, টোটাল অ্যামাউন্ট ওয়াজ লাইক আপনার 15 কোটি। আর আমার সময় টিকিট বিক্রি করেছি 12.44 টাকা প্লাস 1 কোটি টাকা স্পন্সর, মানে 13.5 কোটি টাকা রেভিনিউ এসছে, এর মধ্যে খরচ আছে। তো এই যে খরচটা বাদ দিলে অঙ্কটা কত দাঁড়ায়, এটা সেটা আপনার খরচ বাদ দিয়ে অঙ্ক, আমার কাছে অঙ্কটা আমি যতদূর জানি যে 30 থেকে 40 লাখ টাকা এইটা মিথ্যা কথা বানিয়েছে। এটা আপনাকে বলে দিচ্ছি আমি। আচ্ছা, ওদের বলেছি না, মিঠু ইফতেখার মিঠু, সে দাবি করে সে আমার বন্ধু, তার যে ব্যাকগ্রাউন্ড, যদি সে কথা এরকম বন্ধ না করে, তার ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব চকচকে না। কিন্তু যাই হোক, আমরা ব্যক্তিগত আক্রমণের দিকে না, ব্যক্তিগত আক্রমণ না। যখন আপনি কথা বলবেন, আপনার আপনার আগে চিন্তা করতে হবে আপনি কোত্থেকে আসছেন, কাদের মাধ্যমে আসছেন, কোন ফ্যাসিস্টের কত কাছাকাছি ছিলেন, এবং এটা মানুষ জেনে যাবে। সো বি কেয়ারফুল ওয়েন ইউ মেক এ কমেন্ট। সে এখন আবার ডিফেম করার চেষ্টা করছে। আগের যেই অ্যামাউন্ট আপনাকে বলেছি 15 কোটি, দ্যাটস এ টোটাল রেভিনিউ অফ দ্য টিকিটস। এবারও আপনার দিস ইজ রেভিনিউ অফ দ্য টিকিট 13.5 কোটি টাকা। সো 8 বছর 1 বছর, তার মানে কি, যদি আমি 6-7 কোটি টাকা প্রত্যেক বছর ড্রেন ধরি, 12 বছর নিয়ে তো আপনার 80 কোটি টাকা এখানে নাই শুধু বিপিএল এর থেকে। এটা তো সিম্পল ম্যাথ। এখন আপনি চিন্তা করেন এই যে জিনিসগুলা, তার মানে কি, এই কাজটা আমি করে ফেলেছি জানুয়ারি মাসে, আমি এসছি অগাস্টের শেষে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাসের মধ্যে কিন্তু আপনার টিকিটের ব্যাপারটা জেনে গেছেন। অডিট হয়েছে, প্রচুর অ্যানোমালিজ আছে অডিটে, পিপিএল টিকিট আছে। আচ্ছা, কোনো কাগজ নাই, টাকা জমার কথা আজকে এটা নাই, এটা সবই তো আছে। আমি তো অডিটটা করে এসছি বিপিএল এর টিকিট, এগুলো আপনি দেখবেন। এখন এই যে প্রথম শুরু হলো, যখন আমি বুঝিয়ে দিলাম যে এইভাবে কিন্তু দুর্নীতি ধরা যায়, মানে পিছনে না গিয়ে আপনি একটা কাজ করে দিয়ে তারপর দুর্নীতি হয়েছে। লজিস্টিক্স হিউজ টাকা ড্রেন হয় এখনো। লজিস্টিক্স কিভাবে একটু যদি সংক্ষেপে, আপনি সবকিছু এক্সাজারেটেড প্রাইস। তো এগুলো আপনি স্টপ করেন নাই কেন? এগুলো বিকজ ইউ সি 8 জন একজন, আপনার তো অনাস্থাটা কেমনি দিয়েছে। সো যখনই আমি বলেছিলাম একবার মিটিংয়ে যে আপনারা কিছু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, যদি আপনার বড় বাজেটের কোনো কমিটি থাকে, যেটা অলরেডি ফাহিম সিনহা, লজিস্টিক্স অ্যান্ড আপনার গেম ডেভেলপমেন্টের দুইটা মিলে 50 কোটি টাকা, আবার এই বাজেট অ্যাপ্রুভাল করার দায়িত্ব তার, সে হলো গিয়ে ফাইন্যান্সের চেয়ারম্যান, সে কিন্তু আমার কাছ থেকে চেয়ে নিয়েছে। তো যখন আমি কমিটি দিলাম, আমি বললাম তো একসময় তো আমার পিছনে আমি সেটা আমার এটা পছন্দ, এটা দেন। তারপরে কিন্তু যখন কমিটি হয়ে গেল, তখন কিন্তু তারা কি করলো, তখন তারা করলো হলো গিয়ে একদম টোটালি অনাস্থা, মানে এই যে লাস্ট। আর এই অনাস্থা, অনাস্থা আমি তো আসলে মনে করেন যেটা অনাস্থা এনেছে এটা তো কোনো নিয়মের মধ্যে পড়ে না, সেটা যেমন পড়ে না। কিন্তু ফারুক আহমেদ মানে এই ফ্যাসিস্টদের দোসর বলে যেটা আমরা ট্যাগ করছি, অনেকেই করছেন, এতদিন পাশাপাশি চললো কেমন করে, এই কোশ্চেনটা কি আসে না? চলে না তো, ঠিক মতো চলে না। খুব মানে আমি রুটিন কাজগুলো করে গেছি, যাতে ক্রিকেট বোর্ড আমাদের কোনো ধরনের ওই ধরনের কোনো, মানে আপনি তো একটা এফটিপির বাইরে ট্যুর বাদ দিতে পারবেন না। আপনার এমার্জিং টিম, এই ট্যুরগুলো অলরেডি দেয়, এগুলো করতে হবে আপনার। আমি ওগুলো করে গেছি জাস্ট ফর বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে। কিন্তু আপনার চললো কেমনে, চলেছে। 10 সেকেন্ডসে বলবেন কোথায় দাঁড়িয়ে, মানে আপনি রিটায়ার করার পর আপনি কি ভাবছেন? মানে 10 সেকেন্ডস মানে আপনি বিসিবি ইলেকশন করবেন এমন কি আপনার কোনো চিন্তা? এই মুহূর্তে এই গ্রুপের সাথে তো কোনো প্রশ্নই উঠছে না, এটা তো আলাদা, আপনি দাঁড়াতেই পারেন না, ওইটা তো অন্য ব্যাপার। আপনাকে রিটটা করেছে আপনাকে, কিন্তু আবার বোর্ডে ফেরত যাওয়ার জন্য আপনার বুঝতে হবে যেই অনিয়ম, আমি মনে করি যেটা অনিয়ম হয়েছে, আমাকে কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে আমি একমাত্র একটা কমিটির মেম্বার হেড হিসাবে শুধুমাত্র আমাকে ফিঙ্গার পয়েন্ট করে বিকালবেলা অনাস্থা প্রস্তাব বোর্ডের থেকে ভুল টুল, এটা কোনো শিক্ষিত লোক লেখে নাই, কেউ লিখেছে এটা। তারপর আপনার রাত্রেবেলা 11:30 চিঠি আসছে, বৃহস্পতিবার রাত্রেবেলা 12:30 আরেকজন হয়েছে এনএসির, পরের দিন 3টার সময় আপনার 4টার সময় আপনার হয়ে গেছে গিয়ে প্রেসিডেন্ট। সো দ্য হোল প্রসেস, এই প্রসেসটা এসে গেছে যে এটা আমি মনে করি এটা আমার জন্য যেই রেপুটেশন আমি কামিয়েছি, ইটস ভেরি ডিসরেসপেক্টফুল। এটা মনে করেন আমার জন্য, এই সরকারের জন্য আমি মনে করেছি
আমি আমাদের ক্রীড়া উপদেষ্টাকে বোঝানোর চেষ্টা করেছি যে এইটা আপনি 2-3 মাস সময় আছে, এমন যদি হয় আপনার যদি আমার যদি না করতে হয় তাও ঠিক আছে, ইন্টারিম শেষ করে চলে যাব, ফাইন, আমার কথা। কেন এইটা তো আমার জন্য প্রাইস না। এই লোকগুলো তো আপনার প্রত্যেকে 15 বছর 20 বছর, একজন তো আছে 96 থেকে অলমোস্ট। সো মানে কি আছে এখানে? আমি তো দেখলাম আমার বদনাম ছাড়া কিছু নাই এখানে। মানে আমি আসছি এখানে হলে গিয়ে ভালো কাজ করার জন্য, অ্যান্ড পিপল নাও গিভিং মি, লিখে পাঠাচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট, they don't deserve your service because they don't want your service because you are honest, because you want to do something good for Bangladesh. এরা চায় corruption and corruption এইভাবেই তারা বেঁচে থাকবে আমাদের দেশ। দুঃখিত আমরা মানে আরো অনেক দূর যেতে পারলে I can understand, I can relate that, as I have seen you, I have experienced seeing you playing for Abahoni and Bangladesh team. আমরা ওটা রিলেট করতে পারি, and I'm really hopeful যে আপনি in coming days এই জায়গার লেসনটা অন্যভাবে আপনি হয়তো ট্রান্সলেট করতে পারেন। ফারুক ভাই, থ্যাঙ্কস ফর ইয়োর টাইম। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ইয়োর টাইম। প্রিয় দর্শক, আজকের গ্যালারি এই পর্যন্তই। এই বিসিবি কাণ্ড, প্রেসিডেন্ট কাণ্ড কদ্দূর গড়াই সেটার দিকে এখন নজর রাখা ছাড়া আর কোনো উপায় নেই। ধন্যবাদ সবাইকে।